Hello and welcome back to your most favorite channel, WBCS Friends. This is Roy, your friend, philosopher and guide. আজকে 10th of June 2024 আমরা আবার আজকে একটা সহজ বাংলায় বিখ্যাত ন্যাশনাল ডেইলি থেকে একটা এডিটোরিয়াল নিয়ে চলে এসেছি। আজকে যে আর্টিকেলটা এটা অত্যন্ত টাইমলি একটা আর্টিকেল, যার বিষয়বস্তুটা সম্পর্কে হয়তো তোমরা অনেকে শুনে থাকবে, কিন্তু হয়তোবা ক্লিয়ার ধারণা এটা সম্পর্কে অনেকের নেই। আমাদের এই চ্যানেলের মূল উদ্দেশ্যই সেটা, তোমাদের মধ্যে পার্সপেক্টিভ বিল্ডিং, নিউট্রাল ওপিনিয়ন বিল্ডিং, এগুলোকে ক্রিয়েট করা। সো লেটস মুভ টু দি আর্টিকেল। আজকের যে আর্টিকেলটা সেটা আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি দ্য হিন্দু নিউজ পেপার থেকে। আর্টিকেলটা হচ্ছে, ইজ ইট টাইম ফর প্রপোর্শনাল রেপ্রেজেন্টেশন? অর্থাৎ আমাদের কি বর্তমানে প্রপোর্শনাল রেপ্রেজেন্টেশন ব্যবস্থার দিকে চলে যাওয়ার সময় এসেছে? তাহলে প্রথম প্রশ্ন যেটা মনে আসবে সেটা হচ্ছে, হোয়াট ইজ প্রপোর্শনাল রেপ্রেজেন্টেশন? প্রপোর্শনাল রেপ্রেজেন্টেশন হচ্ছে এক ধরনের ইলেকশন সিস্টেম, যেটার বিষয়ে আমরা আজকে বিশদে আলোচনা করব। রিসেন্টলি আমাদের লোকসভা ভোট হয়েছে, তাতে আমরা প্রত্যেকেই হয়তো মতদান করেছি বা ভোট দিয়েছি। যে পদ্ধতিতে আমাদের দেশে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় ভোট হয়, অর্থাৎ পঞ্চায়েতে যেভাবে আমরা ভোট দিই, যে সিস্টেমে আমাদের ভোট গ্রহণ হয়, বা আমাদের বিধানসভায় যেভাবে ভোট গ্রহণ হয়, বা যে লোকসভা ভোট হলো সেটাতে যেভাবে ভোট গ্রহণ হলো, সেই পদ্ধতিটা কিন্তু প্রপোর্শনাল রেপ্রেজেন্টেশন নয়। আমরা যে পদ্ধতি ফলো করি সেইটার নাম হচ্ছে FPTP, যার ফুল ফর্ম হচ্ছে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম। আমাদের এই আর্টিকেল আজকে আলোচনা করছে যে আমাদের কি সময় হয়ে এসেছে যে FPTP-কে নাকচ করে প্রপোর্শনাল রেপ্রেজেন্টেশনের দিকে মুভ করবার। এইটুকু বলে লেটস মুভ টু দ্য মেন আর্টিকেল। প্রতিবারের মতো এবারেও আমরা আর্টিকেলটাকে 5টা সিনপসিসে ভাগ করে নিয়েছি, যার ভিত্তিতে আমরা পুরো আলোচনাটা করব। প্রথম হচ্ছে ইন্ট্রোডাকশন। এতে আমরা দেখব বর্তমান লোকসভা যে রেজাল্ট বেরিয়েছে বা ভোটটা হলো তার পরিপ্রেক্ষিতে, এবং আরও কিছু বিষয়ের পরিপ্রেক্ষিতে, যে কেন আজকে এই প্রপোর্শনাল রেপ্রেজেন্টেশন বা ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম নিয়ে আলোচনাটা জরুরি হয়ে পড়েছে। দ্বিতীয়ত, আমরা এই দুই পদ্ধতি সম্পর্কে বিশদে আলোচনা করব। FPTP অর্থাৎ ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতি, আর PRS মানে হচ্ছে যেটা বলছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি। তৃতীয়ত, আমরা এই দুটো যে পদ্ধতি ভোট গ্রহণের, সেটার একটা তুল্যমূল্য বিচার করে দেখাবো তোমাদেরকে। চতুর্থত, আমরা দেখব ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিসেস কি আছে, বিভিন্ন দেশে কোন পদ্ধতিতে ভোট গ্রহণ হয় এবং কেন হয়। আর সব শেষে আমরা কনক্লুড করব বা ওয়ে ফরওয়ার্ড দেখব যে ভারতবর্ষ এখন প্রপোর্শনাল রেপ্রেজেন্টেশনের দিকে যাওয়ার জন্য কতটা তৈরি, বা কে এই পদ্ধতিটা রেকমেন্ড করেছে ভারতবর্ষের ক্ষেত্রে, সেগুলো একটু আলোচনা করব। নাও লেটস মুভ টু দ্য ইন্ট্রোডাকশন। আমরা জানি যে গত 4 জুন 2024 18তম লোকসভা ইলেকশনের রেজাল্ট বেরিয়েছে, এবং সেই রেজাল্ট আমরা সকলেই জানি যে বিজেপি এবারে সংখ্যাগরিষ্ঠতা পায়নি, তার জায়গাতে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে NDA বা ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স জোট। এই জোট সরকার 293টি আসন পেয়েছে, টোটাল 543টা আমাদের লোকসভাতে সিট আছে। আর আমরা সকলেই জানি যে ভোটের আগে বিজেপি বিরোধী একটা জোট সরকার গঠন হয়েছিল, যার নাম হচ্ছে ইন্ডিয়া, যার মধ্যে প্রমিনেন্ট ফেস ছিলেন আমাদের অনারেবল CM মমতা ব্যানার্জি, যারা বিজেপি বিরোধী জোট, বা দিল্লির অনারেবল CM অরবিন্দ কেজরিওয়াল, কিংবা কংগ্রেস পার্টি, এনারা ছিলেন, প্লাস আরও অনেক রিজিওনাল পার্টি তাদের সাথে ছিল। দেখা গেছে তারা 234টা সিট পেয়েছেন 543টার মধ্যে, এবং যে বাকি রিজিওনাল পার্টি, যে আঞ্চলিক বিভিন্ন পার্টি আছে, বা ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট যারা দাঁড়িয়েছিলেন, তারা সর্বসাকুল্যে ভোট পেয়েছেন 16টি সিট পেয়েছেন।
543টার মধ্যে। এইবার ভোট শেয়ারের মাধ্যমে যদি দেখা যায়, তাতে এনডিএ জোট পেয়েছে 43.3% অফ ভোট, ইন্ডিয়া জোট পেয়েছে 41.6% অফ ভোট, আর বিভিন্ন রিজনাল পার্টি এবং ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট যারা দাঁড়িয়েছিলেন তারা পেয়েছেন সর্বসাকুল্যে 15% ভোট। রাইট? এবার এখানে একটু বলে নেওয়া দরকার যে ভোট শেয়ার, এই যে পার্সেন্টেজটা আমি দেখালাম, এটার মানে কি? এই ভোট শেয়ার মানে হচ্ছে কোনো পার্টি দ্য নাম্বার অফ ভোটস দ্যাট দে গেট আউট অফ দি টোটাল ভোটস পোল্ড। অর্থাৎ যদি কোনো জায়গাতে টোটাল 100টি ভোট পড়ে থাকে, কোনো পার্টি যদি তার মধ্যে বা কোনো ক্যান্ডিডেট যদি সেই 100টার মধ্যে 15টি ভোট পান, তাহলে তার পার্সেন্টেজ শেয়ার হচ্ছে 15%। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে সেই পার্সেন্টেজ শেয়ার। এইটুকু বলে আমি তোমাদের সঙ্গে একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা তোমরা মোটামুটি হয়তো জানো, যে ভারতবর্ষে যে ভোট হয় তার রেপ্রেজেন্টেশনটা হয় টেরিটোরিয়াল রেপ্রেজেন্টেশন। আশা করি এটা তোমরা শুনেছো সকলেই। টেরিটোরিয়াল রেপ্রেজেন্টেশন মানে কি? কোনো একটা জেলার কথা আমি ধরে নিলাম, ছোট কোনো একটা জেলা, যেটা বুঝতে সুবিধা হবে। লেটসে ছোট জেলার মধ্যে মালদা, আমরা যদি ধরে নিই মালদার কথা। মালদাতে যে এবারে লোকসভা ভোট হয়েছে, মালদাতে মাত্র 2টি মাত্র আসন ছিল। একটা হচ্ছে মালদা উত্তর আসন, মালদা দক্ষিণ আসন। রাইট? তাহলে টেরিটোরিয়াল রিপ্রেজেন্টেশন কাকে বলে? এই যে একটি জেলার উদাহরণ আমি দিলাম, সেই জেলাটাকে তোমরা দেখতে পাচ্ছ যে টেরিটোরিয়ালি ডিভাইড করা হয়েছে। মানে কোনো ব্যক্তি যদি এখানে থাকেন, তিনি বলবেন আমি মালদা উত্তরে ভোট দিই, যে মানুষগুলি এখানে থাকেন। আর যে মানুষগুলি এখানে থাকেন তারা বলবেন আমরা মালদা দক্ষিণে ভোট দিই। অর্থাৎ ভোট দাতা যারা, তাদেরকে টেরিটোরিয়ালি ডিভাইড করে দেওয়া হয়েছে, জিওগ্রাফিক্যাল টেরিটরি। দিস ইজ কল্ড টেরিটোরিয়াল রিপ্রেজেন্টেশন। এই টেরিটরিগুলোকে বলা হয় কনস্টিটিউয়েন্সি। যেমন এইটা হচ্ছে মালদা উত্তর কনস্টিটিউয়েন্সি, মালদা দক্ষিণ কনস্টিটিউয়েন্সি। তোমরা যে যেখানেই থাকো পশ্চিমবঙ্গে বা ভারতে, তোমরা নিশ্চয়ই তোমাদের কনস্টিটিউয়েন্সি সম্পর্কে ওয়াকিবহাল। তাহলে এই হচ্ছে টেরিটোরিয়াল রিপ্রেজেন্টেশন। এই টেরিটরিটা কারা ডিভাইড করে? এই টেরিটরিটাকে, এই যে ডিভিশনটা হয়েছে, যে কোন মানুষটা উত্তরে পড়ছেন বা কে দক্ষিণে, সেইটা ঠিক করে যে কমিশন, সেটা হচ্ছে ডিলিমিটেশন কমিশন। ডিলিমিটেশন কমিশন এটা একটি অত্যন্ত পাওয়ারফুল স্ট্যাচুটারি বডি। ভারতবর্ষে এখনো পর্যন্ত 4বার ডেলিমিটেশন কমিশন মানে তৈরি করা হয়েছে টাইম টু টাইম। যেমন একবার হয়েছে 1952-তে, একবার হয়েছে 1963 সালে, একবার 1973 সালে, এবং শেষটা হয়েছে 2002 সালে। কেন আজকে এই ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম বা টেরিটোরিয়াল রিপ্রেজেন্টেশন কথাগুলো বারবার আলোচনায় উঠে আসছে? তার কারণ হচ্ছে পঞ্চমতম ডেলিমিটেশন কমিশন 2026 সালে আমাদের ভারতবর্ষে সেন্সাস হয়ে যাওয়ার পরে 2026 সাল নাগাদ ডেলিমিটেশন কমিশনের স্থাপনা হতে পারে। আমরা সকলেই জানি সেন্সাস বা আদমশুমারি সেটা প্রতি 10 বছর অন্তর হয়। গত আদমশুমারি 2011 সালে হয়েছে। তাহলে 11 সালের পরবর্তী আদমশুমারি 10 বছর পর অর্থাৎ 21 সালে হওয়ার কথা ছিল, সেটা কোনো কারণে হয়নি। সেটা করোনার কারণে হোক বা বিভিন্ন রাজনৈতিক ডিসিশনের কারণে হোক, সেটা হয়ে ওঠেনি। ফলত এনি টাইম সুন আমাদের আদমশুমারিটা হবে। আদমশুমারিটা হয়ে যাওয়ার পরেই আমাদের ডেলিমিটেশন কমিশনের স্থাপনা হবে। এবং এই ডেলিমিটেশন কমিশন একটা অত্যন্ত পাওয়ারফুল স্ট্যাচুটারি বডি। তাদের কাজ কি হবে? আবার যদি আমরা এই ছবিটাতে ফিরে আসি, আমরা দেখতেই পাচ্ছি যে মালদা জেলার উদাহরণ আমরা নিয়েছি, তাতে এইভাবে ডেলিমিটেশন কমিশন ভাগ করে দিয়েছে গত ডেলিমিটেশন কমিশন। হতে পারে যে এইবারে যে নতুন ডেলিমিটেশন কমিশন এলো, তারা জনসংখ্যার ভিত্তিতে আদমশুমারি হয়ে যাওয়ার পর জনবিন্যাসটা বোঝা যাবে, যে মালদা উত্তরে জনসংখ্যা বেড়েছে বা কমেছে বা যা হয়েছে, তার ভিত্তিতে হয়তো বা দেখা গেল তারা টেরিটোরিয়াল রিপ্রেজেন্টেশনটা এই রকমভাবে করে দিল। কথার কথা আমি বলছি। তাহলে তখন কি হয়ে গেল? আমাদের দেখো, মালদা উত্তর তখন এতখানি জায়গা নিয়ে চলে এলো, আর মালদা দক্ষিণ তখন এই জায়গাটাতে হয়ে গেল নতুন ডেলিমিটেশন। সো দিস ইজ দ্য ওয়ার্ক অফ ডেলিমিটেশন কমিশন। দে চেঞ্জ দ্য টেরিটোরিয়াল বাউন্ডারি বেসড অন দি পপুলেশন। ওকে? এবং আমরা সবাই জানি যে আমাদের নতুন সংসদ তৈরি হয়েছে, রাইট?
এবং সেই নতুন সংসদ ভবনে বলা হচ্ছে যে সিট সংখ্যা বর্তমানে যেমন আমাদের পার্লামেন্ট বা সংসদের সিট সংখ্যা আমি একটু আগে বলেছি 543, সেটা নতুন সংসদ ভবনে 753 হতে পারে 2026 সালের পর। ভাবো, রাইট? তার কারণ কি? তার কারণ হচ্ছে জনসংখ্যা তো বাড়ছে উত্তরোত্তর ভারতবর্ষে। সেই কারণেই সেন্সাসের পর ডেলিমিটেশন কমিশন বসাবার কথা চলছে এবং তার ফলে লোকসভাতে সিট বাড়িয়ে বিভিন্ন রাজ্যের রিপ্রেজেন্টেশন যেখানে যেমন আছে সেটা পরিবর্তন করবার কথা চলছে। বোঝা গেল? দিস ইজ আই থিঙ্ক এনাফ ইন্ট্রোডাকশন। নাও লেটস মুভ। এবার আমরা আলোচনা করব যে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেমটা কি। একটু দেখে নেওয়া যাক এখানে কি লেখা আছে। প্রথমে লেখা আছে দিস সিস্টেম ইজ ফলোড ইন দ্য ইলেকশনস অফ লোকসভা অ্যান্ড লেজিসলেটিভ অ্যাসেম্বলিজ। অর্থাৎ আমাদের যে লোকসভা ইলেকশন এই যে রিসেন্টলি হলো বা আমাদের যে বিধানসভার ইলেকশনগুলো হয়ে থাকে যেটা কিনা 2021 সালে হয়েছে গত, আবার 26 সালে আমাদের নেক্সট লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইলেকশন আছে, সেই ক্ষেত্রগুলোতে আমরা বর্তমানে ফলো করছি ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম। শুধু আমরাই নয়, বলা হচ্ছে আমেরিকাতে কিংবা ইউকেতে কিংবা কানাডাতেও এই এফপিটিপি সিস্টেম ফলো করা হয়। এবার আমরা একটু আলোচনা করি যে এফপিটিপি সিস্টেমটা কি। এফপিটিপি সিস্টেম হচ্ছে যেটা কিনা সেই ব্যক্তিকেই বিজয়ী ঘোষণা করা হয় ভোটে যিনি অন্যদের তুলনায় বেশি ভোট পেয়েছেন। তাহলে এটা একটা সংখ্যার খেলা, ব্যাস এইটুকুই তোমাদের মনে রাখতে হবে। ওকে, যেমন একটা উদাহরণ যদি দিই, যে কোনো একটি টেরিটরিতে ধরো টিএমসির পক্ষ থেকে মিস্টার এক্স দাঁড়িয়েছেন, বিজেপির পক্ষ থেকে মিস্টার ওয়াই দাঁড়িয়েছেন, আর ধরো আরেকটা কংগ্রেসের পক্ষ থেকে মিস্টার জেড দাঁড়িয়েছেন। দেখা গেল ভোট হওয়ার পরে এই ব্যক্তি 45টি ভোট পেয়েছেন, এই ব্যক্তি 40টি ভোট পেয়েছেন এবং শেষতম ব্যক্তি 15টি ভোট পেয়েছেন। আমরা চোখ বুঝে ইভিএমের মাধ্যমে, যদি ইভিএমে আমাদের এখন বর্তমানে কাউন্টিং হয়, ইভিএমে রেজাল্ট বোতাম প্রেস করলে পরিষ্কার দেখিয়ে দেয় যে একটি ক্যান্ডিডেট কত সংখ্যক ভোট পেয়েছেন। এখন আমাদের ইভিএমে সংখ্যাই দেখায়। তাহলে সংখ্যার ভিত্তিতে ক্লিয়ারলি আমরা চোখ বুঝে কোনো একটি কনস্টিটিউয়েন্সিতে এই টিএমসির ভদ্রলোককেই বিজয়ী বলে ঘোষণা করব, বিজেপির ভদ্রলোক হেরে গেলেন এবং কংগ্রেসের ভদ্রলোক হেরে গেলেন। এই হচ্ছে বর্তমান ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম। তাহলে নাম থেকেই বোঝা যাচ্ছে যিনি ফার্স্ট এই পোস্টটাকে পাস্ট করে যান। এখানে কি পোস্ট বলতে কি মেজরিটি সংখ্যার পোস্ট, দ্য পার্সন হু ফার্স্ট পাস্ট দিস পোস্ট, তাহলে তিনিই বিজয়ী। যেমন 15 যিনি পেয়েছেন সবচেয়ে কম, 40 যিনি পেয়েছেন তিনিও কম, 45 যিনি পেয়েছেন তিনিই সব থেকে বেশি। সো হি ইজ দ্য উইনার। এবার দেখা যাক প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। বলা হচ্ছে এই পদ্ধতি কিন্তু ভারতবর্ষে চালু নেই, আমরা বর্তমানে এই পদ্ধতিতে ভোট গ্রহণ করি, কিন্তু একটা টাইপ অফ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন যেটা আছে সেটা কিন্তু আমাদের রাষ্ট্রপতি নির্বাচনে এবং বিধান পরিষদের ভোটে ব্যবহার করা হয়। সেই পদ্ধতিটার নাম কি? সেটা এক ধরনের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, যেটা আমরা আলোচনা করব এক্ষুনি। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বাই সিঙ্গল ট্রান্সফারেবল ভোট, পিআরএস-টিভি। এই পদ্ধতিতে আমাদের রাষ্ট্রপতির নির্বাচন হয়, যেমন দ্রৌপদী মুর্মু আমাদের বর্তমান অনারেবল প্রেসিডেন্ট, তার যখন নির্বাচন হয়েছিল তখন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। বা লেজিসলেটিভ কাউন্সিল বা বিধান পরিষদ, আমরা জানি আমাদের 6টি রাজ্যে বর্তমানে বিধান পরিষদ আছে, যেমন মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, বিহার এবং ইউপি। সেই বিধান পরিষদের যখন হয় তখনও কিন্তু এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বাই সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট হয়। কিন্তু যখন বিধানসভা কিংবা পঞ্চায়েত কিংবা লোকসভার ইলেকশন হয় তখন কিন্তু আমরা ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম ব্যবহার করি, রাইট? এইবার বিভিন্ন রকমের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম হয়, যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। সেটা হচ্ছে দুই ধরনের প্রপোর্শনাল রিপ্রেজেন্ট সিস্টেম। একটা হচ্ছে পার্টি লিস্ট প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম, আর একটা হচ্ছে মিক্সড মেম্বার প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম। এইবার আমরা একটু জাস্ট বলে নিই যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনটা কিভাবে ফার্স্ট পাস্ট পোস্টের থেকে আলাদা। ফার্স্ট পাস্ট পোস্টটা তোমরা বুঝে গেছো যে সংখ্যা গোনা হবে, যিনি বেশি সংখ্যায় ভোট পেয়েছেন তিনিই চোখ বুঝে বিজয়ী। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে কি হবে, যদি এই একই ক্ষেত্রে দেখা যায় যে টিএমসির লোকটি 45টি ভোট পেয়েছেন, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে আমরা দেখব যে টোটাল ভোট
ওই এলাকায় কটা পড়েছে। ধরো দেখা গেল টোটাল ভোট পোল্ড হচ্ছে 175, মানে 175 জন ভোট দিয়েছে। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে উই উইল সি দ্য পার্সেন্টেজ অফ ভোট শেয়ার। যে ব্যক্তি 45% ভোট পেয়েছেন তিনি তার মানে নিয়ার অ্যাবাউট 25% ভোট পেয়েছেন। যে ব্যক্তি 40টি ভোট পেয়েছেন তিনি নিয়ার অ্যাবাউট লেটসে 22 বা 23% ভোট পেয়েছেন। আর কংগ্রেস যিনি কিনা 15টি ভোট পেয়েছিলেন তার পার্সেন্টেজ যদি দেখা যায় তাহলে 8.5%। তাহলে দেখো প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বলে যে চোখ বুঝে কিন্তু যিনি 25% পেয়েছেন তাকে বিজয়ী ঘোষণা করা যাবে না, কারণ বিজেপি এবং কংগ্রেসও কিন্তু কিছু পার্সেন্ট ভোট শেয়ার পেয়েছেন। অ্যান্ড দিস ইজ ভেরি লজিক্যাল, তোমরা একটু ভেবে দেখো 22% ভোট মানে কোনো একটা এরিয়াতে যদি কয়েক লক্ষ মানুষ থাকেন তার 22% মানে তো অনেক লোক। তাহলে 22% মানুষ তার মানে বিজেপিকে সাপোর্ট করেছে বা টিএমসিকে নাকচ করেছে, এই যে 22%, বা 8.5% মানুষ টিএমসি এবং বিজেপিকে নাকচ করেছে। তাহলে আমরা যদি ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেমের মাধ্যমে চোখ বুঝে এই 45 নম্বরকে বিজয়ী এবং বাকি দুজনকে পরাজিত ঘোষণা করি, সেটা তো তাহলে অন্যায় হচ্ছে বা সেটা তো ন্যায় তো হচ্ছে না। কারণ এই 22% যে ভোট দিয়েছেন বা 8.5% যে ভোট দিয়েছেন যে মানুষরা, ডেমোক্রেসিতে তো তাদের কথা তাহলে শোনা হচ্ছে না। সো দেয়ার লাইজ দ্য লজিক অফ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম। Proportional representation system gives representation to all the parties based on the vote share। অর্থাৎ এই পদ্ধতিতে বলা হয় যে যিনি 25% ভোট পেয়েছেন তাকে তো কিছু সিট দেওয়া হোক, যিনি 22% যে পার্টি থেকে পেয়েছেন তাকেও কিছুটা সিট দেওয়া হোক, এবং যিনি 8.5% পেয়েছেন অর্থাৎ তৃতীয় পার্টি তাকেও কিছুটা সিট দেওয়া হোক। আশা করি বোঝাতে পারলাম। নাও লেটস মুভ টু দ্য নেক্সট। এবার আমরা একটুখানি দেখব ডিপলি গিয়ে কম্প্যারিজনের দিকটাতে দেখব। কম্প্যারিজনে আমরা যদি ফার্স্ট পাস্ট দ্য পোস্ট এবং প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন এর একটা কম্প্যারিজন আমি তোমাদেরকে বলবো, খুব সহজ। প্রথমত যেটা সেটা হচ্ছে এটা হচ্ছে ভেরি সিম্পল টু আন্ডারস্ট্যান্ড। ইভিএম এর বোতাম রেজাল্ট বাটন প্রেস করো, যিনি যে ক্যান্ডিডেট সব থেকে বেশি সংখ্যায় ভোট পেয়েছেন তিনি বিজয়ী। 2 নম্বর আমরা যদি দেখি ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেমে কিন্তু স্টেবল গভর্নমেন্ট ফর্ম করা যায়। এই জায়গাটা একটু ভালো করে বোঝো কেন স্টেবল গভর্নমেন্ট ফর্ম করা যায়। ধরো রুলিং পার্টি এই মুহূর্তে তৃণমূল আছে, তাহলে তৃণমূল যদি কোনো কনস্টিটুয়েন্সিতে কম্পিট করেন, তোমরা যে যার এলাকার কথা ভাবো, রুলিং পার্টির পক্ষে সামান্য কিছু হলেও একটু বেশি ভোট পেয়ে যাওয়াটা খুব সহজ, মানে বিপক্ষের যে প্রার্থী তার থেকে কয়েকটি সংখ্যায় বেশি ভোট পেয়ে যাওয়া সহজ। যেহেতু সংখ্যা দেখা হয় ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেমে, ফলত রুলিং পার্টির পক্ষে এসে স্টেবল একটা গভর্নমেন্ট ফর্ম করা বা একটা স্টেবল জোট সরকার ফর্ম করা খুব সহজ হয়। এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে রুলিং পার্টি কিন্তু 50%-এর বেশি ভোট পাচ্ছে না, তারা 35% ভোট পাচ্ছে বা 40% ভোট পাচ্ছে, পেয়েই তারা বিজয়ী হয়ে যাচ্ছে। ফলত ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেমে 50%-এর অধিক ভোট শেয়ার না পেলেও বেশ কিছু পার্টি সংখ্যার মাধ্যমে জিতে যাচ্ছে, অর্থাৎ তার ফলে তাদের স্টেবল গভর্নমেন্ট ফর্ম করতে সুবিধা হচ্ছে। তৃতীয়ত এর যদি আমরা একটা দেখি, এর একটা নেগেটিভ দিক যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে অন্যান্য যে পার্টি, যেটা আমরা একটু আগের পাতাতে দেখে এলাম যে 22% বা 8.59% ভোট পেয়েও তারা কিন্তু নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। এটা তাহলে ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেমের একটা সমস্যা, যেটা কিনা এইবারের লোকসভা ইলেকশনে আমরা ওড়িশার ক্ষেত্রে দেখতে পেয়েছি। ওড়িশায় বহুবারের মুখ্যমন্ত্রী ছিলেন নবীন পট্টনায়ক, হি ওয়াজ আ ভেরি এবল অ্যাডমিনিস্ট্রেটর। কিন্তু এবারে দেখা গেছে যে 21টি লোকসভা যে সিট আছে ওড়িশাতে, তার মধ্যে 20খানাই জিতে গেছে বিজেপি। এবং নবীন পট্টনায়ক যিনি কিনা এতদিন ধরে মুখ্যমন্ত্রী ছিলেন তার পার্টি ছিল বিজু জনতা দল, বিজেডি। বিজেডি কিন্তু সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে গেছে ওড়িশা থেকে। কিন্তু যেটা দেখা গেছে, যদি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অর্থাৎ আমরা ভোট পার্সেন্টেজ দিয়ে বিচার করতাম, তাহলে দেখা গেছে যে বিজেডি কিন্তু এবারেও 42% ভোট শেয়ার পেয়েছিল। কাজেই যদি ভারতবর্ষে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম চালু থাকতো তাহলে তারা কিন্তু 42%-এর মাধ্যমে অন্তত 9টি সিট এই 21টার মধ্যে পাওয়ার দাবিদার হতেন।
সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে যেতেন না। কিন্তু ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেমে যেহেতু শুধুমাত্র সংখ্যার ভিত্তিতে দেখা হয়েছে, ফলত 21টার মধ্যে 20টি সিটই বিজেপির ক্যান্ডিডেট জিতে নিয়ে চলে গেছে। সামান্য সামান্য হয়তো বিজেডির যে প্রার্থী তার অপোনেন্টে ছিল তার সঙ্গে কিছু 100, 1000, 500 ভোট এক্সট্রা পেয়ে বিজেপির ক্যান্ডিডেট জিতে গেছে। কিন্তু আমরা যদি ভোট শেয়ার দিয়ে বিচার করতাম প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, তাহলে কিন্তু আজকে এটা হতো না। বিজেপি এবং বিজেডি দুজনেই কিছু কিছু সংখ্যক সিট পেত। তাহলে এটা একটা নেগেটিভ। সংখ্যাগরিষ্ঠতা না পেয়েও বেশ কিছু পার্টি, মানে সংখ্যাগরিষ্ঠতা ভোট শেয়ার না পেয়েও বেশ কিছু পার্টি সরকারে চলে যাচ্ছে এবং বাকিরা নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। কিংবা ঠিক সেম জিনিসটা যেটা এবারে তামিলনাড়ুতে ঘটেছে। তামিলনাড়ুতে 39টা সিটের মধ্যে ইন্ডিয়া জোট 39টা সিটই নিয়ে চলে গেছে, ইন্ডিয়া জোট। অথচ ভোট শেয়ারের মাধ্যমে দেখা গেছে ইন্ডিয়া জোট মাত্র 47% ভোট শেয়ার পেয়েছে। অর্থাৎ বাকি 53% মানুষ অন্য পার্টিকে ভোট দিয়েছে, কিন্তু তাদের কথা মানা হয়নি। সো দ্যাটস আ ফল্ট। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হলে এনডিএ বা ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা এআইএডিএমকে, অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুনেত্রা কাজাগম যে পার্টি, তারাও কিছুটা পরিমাণ সিট পেত, রাইট? এবার আমরা আসি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের দিকে। এটা আমরা অলরেডি দেখেছি যে দুই রকমের হয়, একটা হচ্ছে পার্টি লিস্ট সিস্টেম আর একটা হচ্ছে মিক্সড মেম্বার সিস্টেম। কিন্তু বলা হয় যে এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন ভারতবর্ষে হয়তো এখনও সেইভাবে লাগু করা যায়নি। তার কারণ হচ্ছে আমাদের দেশে বর্তমানে খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং অশিক্ষা এখনও বেশ পরিমাণে রয়েছে। সেখানে এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন কিন্তু মানুষকে বোঝানো খুব সমস্যা, ফলত ভোটিং সিস্টেমে জটিলতা বাড়তে পারে এবং একই সাথে ইনস্টেবিলিটি এই সিস্টেমে বাড়তে পারে। তার কারণ কি? ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেমে স্টেবল, কারণ শুধুমাত্র সংখ্যায় একটু বেশি পেলেই তারা সরকার গঠন করছে, স্টেবল হচ্ছে। এক্ষেত্রে ইনস্টেবিলিটি কেন? এই ক্ষেত্রে ইনস্টেবিলিটি এই কারণে, যিনি 25% ভোট পেয়েছে তাকেও কিছু সিট দিতে হচ্ছে, যিনি 22% ভোট পেয়েছেন তাকেও কিছু সিট দিতে হচ্ছে লোকসভায়, বা যিনি 9% ভোট পেয়েছেন তাকেও কিছু সিট দেওয়ার কথা বলা হচ্ছে, রাইট? ফলত একটা মিলিজুলি সরকার গঠন হবে এবং বিভিন্ন ভিন্ন ধর্মাবলম্বী মানুষেরা গিয়ে সরকার গঠন করবেন, ফলত ইনস্টেবিলিটি বাড়তে পারে। আরও একটা যেটা কারণ বলা হয় যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন যেহেতু পার্টি বেসড ডেমোক্রেসি হয়, যেহেতু সমস্ত পার্টির মানুষদেরই ভয়েস শোনা হচ্ছে, সামান্য পার্সেন্টেজ তারা পেলেই, থ্রেশহোল্ড পার্সেন্টেজের উপরে সিট পেলেই, মানে ভোট শেয়ার পেলেই তাদেরকে সরকারে পার্টিসিপেট করতে দেওয়া হচ্ছে। ফলত বলা হয় যে আঞ্চলিক যে পার্টিগুলি, তাতে জাতি, ধর্ম বা আঞ্চলিক ভাষার যে বিভেদ সেগুলো আরও বেশি বাড়বে। আশা করি বোঝানো গেল। কারণ আঞ্চলিক যে দল, ধরা যাক যে আমাদের পশ্চিমবঙ্গের কোনো একটি আঞ্চলিক দল, বা ধরো তামিলনাড়ুর কোনো একটি আঞ্চলিক দল, যারা কিনা ভাষা বা ধর্ম বা কাস্ট বা জাতির ভিত্তিতে তাদের রাজনীতি করেন, এবং তারা যদি সামান্য কিছু পরিমাণ ভোট শেয়ার নিয়ে আসতে পারেন, তাহলে তারাও কিন্তু সরকার গঠনের অংশীদার হয়ে উঠবেন। এবং ফলত জাতি, ধর্ম, ভাষা, এই যে ফল্ট লাইনগুলো বা ডিভিসিভ লাইনগুলো আছে সেগুলো আরও বেশি বেড়ে যাবে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের সিস্টেমে। কিন্তু এই যে যুক্তি, সেটা অনেকে মানতে চান না। কারণ আজকের সমাজেও আমরা ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম ব্যবহার করেও আমরা দেখতে পাচ্ছি যে এই সমস্ত জাতি, ধর্ম, আঞ্চলিক ভাষার যে বিভেদমূলক রাজনীতি, সেগুলো কিন্তু সম্পূর্ণরূপে ঢাকা পড়ে যায়নি। সেগুলো আজকেও তো আমরা দেখতে পাই খুব বেশিভাবেই হচ্ছে। যার জন্যই রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট 1951-এ বলা রয়েছে যে কোনো রাজনীতিবিদ যেন ধর্মের ভিত্তিতে বা কাস্টের বা জাতির ভিত্তিতে রাজনীতি না করেন, তাহলে সেটা শাস্তিযোগ্য অপরাধ। এটা তো আমরা দেখেছি, রাইট? আচ্ছা, এই যে সমস্যা যেটা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে হচ্ছে, যে ইনস্টেবিলিটি বা আরও যে বিভিন্ন সমস্যা, সেইটা এড়িয়ে যাওয়ার জন্যই এই মিক্সড মেম্বার রিপ্রেজেন্টেশন সিস্টেমটা আনা হয়েছে। মিক্সড মেম্বার রিপ্রেজেন্ট সিস্টেমটা কি? এতে যে কোনো একটি কনস্টিটিউয়েন্সিতে, যেমন এই যে আমি উদাহরণ দিয়েছিলাম, ধরো মালদা উত্তর সিট আর মালদা দক্ষিণ সিট। মালদা উত্তর সিটে একজনকে জেতানো হবে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম থেকে, এবং আরেকজনকে ওই একই সিটে জেতানো হবে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের ভিত্তিতে।
আবার মালদা দক্ষিণের যে সিটটা সেখানেও একজন যাবেন এই পদ্ধতিতে, একজন যাবেন এই পদ্ধতিতে। একজনকে নাম্বারের ভিত্তিতে জেতানো হবে, একজনকে রিপ্রেজেন্টেশনের ভিত্তিতে জেতানো হবে। এটা হচ্ছে মিক্সড মেম্বার। এই পদ্ধতিতে স্টেবিলিটি এবং প্রপোর্শনালিটি দুটোই রক্ষা করা যাবে, এটা আশা করা যায়। ওকে, এবার আমরা একটুখানি পরেরটাতে চলে যাই, ইন্টারন্যাশনাল প্র্যাকটিসেস। কোন দেশ কি ধরনের ব্যবহার করছে। দেখা গেছে যে পার্টি লিস্ট যে সিস্টেমটা, সেইটা ব্যবহার করছে ব্রাজিল, আর্জেন্টিনা, সাউথ আফ্রিকা, যেখানে তোমরা নামগুলো দেখতে পাবে, নেদারল্যান্ডস, বেলজিয়াম, স্পেন, এই ধরনের দেশগুলো। তাহলে পার্টি লিস্ট হচ্ছে এক ধরনের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম। আমি একটু আগে বলেছি দু রকমের হয়, একটা হচ্ছে মিক্সড মেম্বার, আরেকটি হচ্ছে পার্টি লিস্ট। তাহলে পার্টি লিস্ট এই দেশগুলো, আর মিক্সড মেম্বারটা ব্যবহার করে হচ্ছে জার্মানি এবং নিউজিল্যান্ড। এখানে একটা ছোট উদাহরণ দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে আমি মিক্সড মেম্বার বলতে কি বোঝাতে চাইলাম। যেমন ধরো আমরা যদি জার্মানির কথা এখানে আলোচনা করি, জার্মানিতে যে ওদের পার্লামেন্ট আছে তাতে টোটাল সিট সংখ্যা হচ্ছে 598, রাইট? আমাদের যেমন 543, ওনাদের 598। দেখা যাচ্ছে ওনারা ভাগ করে দিয়েছেন যে এর মধ্যে 299টি সিটে সংখ্যার ভিত্তিতে, অর্থাৎ ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেমে জনপ্রতিনিধি জিতে আসবেন, এবং বাকি যে 299টা সেখানে ওরা কাজে লাগাবেন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম, যেখানে কিনা ভোট শেয়ারের মাধ্যমে প্রার্থীকে জিতিয়ে আনা হবে। আশা করি বোঝানো গেল। এর পরবর্তীতে আমরা দেখব ওয়ে ফরওয়ার্ড। ভারতবর্ষের ল কমিশন তাদের 170তম রিপোর্টে বলেছেন যে মিক্সড মেম্বার যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম সেইটা কিন্তু লাগু করবার প্রচেষ্টা করা উচিত, রাইট? তাদের এই যে রিপোর্ট, যার মাধ্যমে তারা এই আইডিয়াটা দিয়েছেন, সেই রিপোর্টের নাম হচ্ছে রিফর্ম অফ দ্য ইলেকটোরাল ল। রিফর্ম অফ দ্য ইলেকটোরাল ল, যেটা কিনা 1999 সালে এটা ওনারা পাবলিশ করেছিলেন ল কমিশন। তারা সেখানে এটা বলেছেন যে পরীক্ষা নিরীক্ষা করাই যেতে পারে, এবং লোকসভার সিট সংখ্যা বাড়িয়ে 25% সিট তারা মিক্সড মেম্বার রিপ্রেজেন্টেশন সিস্টেম দ্বারা ফিল করতে বলেছেন। আমরা একটু আগেই আমরা আলোচনা করেছি যে 2026 সালের পরে যে কোনো সময় ডিলিমিটেশন হতে পারে, এবং সেক্ষেত্রে 543 থেকে আমাদের লোকসভার সিট সংখ্যা বেড়ে 753-র কাছাকাছি চলে যাবে। ল কমিশন বলেছে যে তার মধ্যে 25% সিট আমরা মিক্সড মেম্বার দিয়ে ফিল আপ করতে পারি। ওকে, তবে এখানে একটা জিনিস যেটা আমাদের মনে রাখতে হবে, যদি মিক্সড মেম্বার রিপ্রেজেন্টেশন করা হয় সেটা কিন্তু প্রতিটি রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে আলাদা আলাদা করে করতে হবে, কারণ ভারতবর্ষ হচ্ছে ফেডারেল পলিটি, ফেডারেল ডেমোক্রেসি, যেখানে রাজ্যগুলো কিন্তু আলাদা এবং কেন্দ্র সরকার আলাদা। ফলত যদি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন করতে হয় তাহলে সেটা কিন্তু প্রতিটা রাজ্যে এবং প্রতিটা কেন্দ্রশাসিত অঞ্চলে আলাদা আলাদা করে সেই ব্যবস্থা হওয়া উচিত। এবং সর্বশেষ যেটা বলা সেটা হচ্ছে নতুন সংসদ ভবন এবং সিট সংখ্যা বৃদ্ধি হতে চলেছে 2026-এর ফলে। এই ঘটনাটি বেশ কিছু রাজ্যে ভীতির সঞ্চার করেছে। তার কারণ আমি প্রথমেই বলেছি যে আমাদের দেশের যে ইলেকটোরাল সিস্টেম সেটা টেরিটোরিয়াল কনস্টিটিউয়েন্সির ভিত্তিতে ঠিক করা হয়। কিছু রাজ্য ভয় পাচ্ছে, যেমন ধরো কেরালার উদাহরণ যদি দেওয়া হয়, তাদের একটা ভীতির কারণ হচ্ছে কেরালায় বর্তমানে লোকসভাতে আসনের সংখ্যা 20টি। তারা বলছেন যে পরবর্তী ডিলিমিটেশন কমিশন এসে যেই মাত্র দেখবেন যে আমরা আমাদের জনসংখ্যা কম করতে সমর্থ হয়েছি, তখন আমাদের রিপ্রেজেন্টেশন বা সিট সংখ্যা কমিয়ে 19 হয়ে যেতে পারে। এটা কেরালার একটা অ্যাপ্রিহেনশন বা ভয়। আবার উল্টো দিকে উত্তরপ্রদেশ, যারা কিনা তাদের জনসংখ্যা কন্ট্রোল করতে পারেনি এবং জনসংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি হয়েছে, দেখা যাচ্ছে তাদের বর্তমানে লোকসভায় সিট সংখ্যা 80, 2026 সালের পর সেইটা বেড়ে 128 হয়ে যেতে পারে। তাহলে এটা তো একটা ভীতির কারণ হবেই কেরালা, যে আমরা ভালো কাজ করলাম, জনসংখ্যা নিয়ন্ত্রণ করলাম, কিন্তু আমাদের লোকসভায় রিপ্রেজেন্টেশন কমে গেল, রাইট? তাহলে দ্যাটস আ বিগ অ্যাপ্রিহেনশন। সেটা তো কেউ চাইবে না, কারণ লোকসভায় সিট সংখ্যা কমে যাওয়া মানে রাজ্যের ভয়েস কেন্দ্রীয় রাজনীতিতে কম হয়ে যাওয়া। কাজেই সেই ক্ষেত্রে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম যদি আমরা ব্যবহার করি, তাহলে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে কিন্তু বিভিন্ন পার্টির রিপ্রেজেন্টেশন বাড়বে।
রাইট? ফলত প্রতিটি রাজ্যের যে বিভিন্ন পার্টি আছে তারাও তাদের কিছু কিছু মেম্বারকে লোকসভায় পাঠাতে সমর্থ হবেন, ফলত রাজ্যের যে ভয়েস সেটা কিন্তু অবদমিত হবে না। আশা করি বোঝাতে পারলাম। ফার্স্ট পাস দ্য পোস্টে শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠতার খেলা, কিন্তু প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে ভোট শেয়ারেরটাও দেখা হয়। সেই জন্য কনক্লুশনে বলা হচ্ছে যে এমএমপিআর সিস্টেম অর্থাৎ মিক্সড যে মিক্সড মেম্বার প্রপোর্শনাল সিস্টেম দ্যাট ক্যান হেল্প ইন প্রপার রিপ্রেজেন্টেশন অফ অল রিজিয়নস ইন ইন্ডিয়া ইন দ্য নিয়ার ফিউচার। আশা করি তোমাদের কিছুটা বোঝাতে সমর্থ হলাম। সো দ্যাট ইজ অল ফর টুডে। আমরা আরও একটা ভালো আর্টিকেল নিয়ে নেক্সট ডেতে তোমাদের সঙ্গে হাজির হব। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।